একজন দক্ষ এক্স মেন স্নাইপার যিনি মানসিকভাবে আক্রান্ত অর্থাৎ সাইকো। 20 বছর আগে এক মিশনে গিয়ে সে খুবই বাজেভাবে আহত হয়েছিল, কিন্তু কর্নেল তার চিকিৎসা না করে চাকরি থেকে বাদ দিয়ে দেয়। আর তখন থেকে সেই সাইকো স্নাইপার প্ল্যান করে তার সাথে যে সকল অফিসার ছিল সে তাদের সবাইকে হত্যা করবে। অন্যদিকে সিনেমার নায়ক ব্রান্ডনকে পাঠানো হয় মাফিয়াদেরকে উড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই মিশনে ব্রান্ডন ব্যর্থ হলে তাকে এক্স মেন স্নাইপারকে মারার জন্য নতুন মিশন দেওয়া হয়। এখন বুঝতেই পারছেন, যখন দুজন দক্ষ স্নাইপার এক অপরের মুখোমুখি হবে তখন খেলাটাও অন্য লেভেলে চলে যাবে। অ্যান্ড গাইস, এটা হচ্ছে স্নাইপার সিরিজের দ্বিতীয় পার্ট। যারা প্রথম পার্ট দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে বা কমেন্ট বক্স থেকে দেখে নিতে পারেন। আজকে মুভিটির নাম হচ্ছে স্নাইপার লিগেসি। সো সিনেমা শুরুতে আমাদেরকে জার্মানির ইস্ট বার্লিন শহরের একজন কোট পরিহিত লোককে দেখানো হয়, যার নাম হচ্ছে সিমসন। সিমসনকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছিল, সে মনে মনে কিছু একটা ভাবছে। অপরদিকে একজন ফেসলেস স্নাইপারিস্টকে দেখানো হয় যিনি তার স্নাইপার রেডি করছে, কিন্তু কে স্নাইপারিস্ট বা সে কাকে মারবে এটা আমাদেরকে বলা হয়নি, তবে সামনে গেলে জানতে পারবেন। এখন সিমসন একটা বিল্ডিংয়ের সাথে চলে যায় যেখানে আগে থেকেই স্টিফেন তার জন্য অপেক্ষা করছিল। স্টিফেন সিমসনকে দেখা মাত্র বলে ওঠে, আরে তুমি, আমার তো বিশ্বাস হচ্ছিল না যে তুমি আসবে। সিমসন বলে, কি যে বলো না, না এসে কি পারা যায়? তুমি ডাকবে আর আমি আসবো না, এটা তো হতেই পারে না। তো বলো তোমার কি অবস্থা? স্টিফেন জানায় সে এখন বেশ সুস্থ। অ্যাকচুয়ালি 20 বছর আগে একটা মিশনে গিয়ে সে খুবই বাজেভাবে আহত হয়েছিল, তবে বর্তমানে সে পুরোপুরি সুস্থ। এসব আমরা লক্ষ্য করি দূর থেকে একজন স্নাইপারিস্ট স্টিফেনের দিকে স্নাইপার তাক করে ধরে রেখেছে, কিন্তু কে এই স্নাইপারিস্ট? সে আসলে কাকে মারতে চাইছে? সিমসন বলে, আচ্ছা শুনলাম তুমি নাকি চাকরি খুঁজে বেড়াচ্ছ, আর তোমার এই অবস্থায় চাকরি করার কোনো প্রয়োজন নেই। স্টিফেন বলে, আসলে আমি চাকরি খুঁজে বেড়াচ্ছি না, আমি সেম ব্যাক অ্যানেক্সে চাকরি করছি। আমার কাজ হচ্ছে আর্মিতে স্নাইপার ট্রেনিং দেওয়া। স্নাইপার ট্রেনিংয়ের কথা শুনে সিমসন বেশ ঘাবড়ে যায়, তার চোখে মুখে চিন্তার ছাপ। এবার স্টিফেন বলে, তোমার কি মনে হয় আমরা যে পূর্বে ভুলগুলো করেছি সেগুলো আল্লাহ মাফ করে দিবেন? সিমসন জানায়, দেখো, আমাদেরকে উপর থেকে যে অর্ডার দেওয়া হয়েছে আমরা শুধু সেটা পালন করেছি। আর হ্যাঁ, তুমি কিছু একটা বলার জন্য আমাকে ডেকেছিলে, সেটা বলো। স্টিফেন জানায়, আমার এখন আর কিছু বলার নেই। এটা বলে সে দূরে সরে যায়। আর ঠিক তখনই স্নাইপার থেকে একটা বুলেট এসে সিমসনের বুক ঝাঁঝরা করে দেয়, অর্থাৎ সে মারা যায়। অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে স্টিফেন তার ফোন দিয়ে স্নাইপার কন্ট্রোল করছিল। এখন আপনাদের মনে প্রশ্ন জাগছে, স্টিফেন সিমসনকে কেন মারলো? অ্যাকচুয়ালি অনেক আগে এরা দুজনেই ইউএস আর্মির দক্ষ স্নাইপার ছিল। অনেকদিন যাবৎ একই ধরনের কাজ করার ফলে স্টিফেন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, যার জন্য ইউএস আর্মি স্টিফেনকে চিকিৎসা না করে উল্টো তাকে বাদ দিয়ে দেয়। আর ঠিক তখন থেকে স্টিফেন শপথ করেছে যে সে একা করে সকল ইউএস আর্মির অফিসারদেরকে মারবে। অন্যদিকে আমাদের সিরিয়ান বর্ডারের কাছে বেশ কিছু রিফিউজিকে দেখানো হয়, যারা মূলত গৃহযুদ্ধের কারণে সিরিয়া থেকে পালিয়ে তুর্কিতে যাচ্ছে, কারণ তারা যদি সিরিয়াতে থাকে তাহলে নির্ঘাত মারা পড়বে। এদিকে সিরিয়ান বর্ডারের কাছে 4 জন স্নাইপারকে দেখানো হয় যারা স্নাইপার দিয়ে রিফিউজিদের উপর নজর রাখছে। মূলত তারা রিফিউজি না, রিফিউজি বেশি ড্রাগ মাফিয়াদের উপরে নজর রাখছে, কারণ এই স্নাইপারিস্টগুলো জানতে পেরেছে আজকে বর্ডারের কাছে মাফিয়াদের বড় একটা ডিল হবে। আর এদের কাজ হচ্ছে সকল মাফিয়াদেরকে মেরে ড্রাগ উদ্ধার করা। আপনারা যারা এই মুভির ফার্স্ট পার্ট দেখেছেন তারা তো জেনে থাকবেন ব্রান্ডন কে, কি তার পরিচয়। যারা ফার্স্ট পার্ট দেখেননি তাদেরকে বলে দেই, ব্রান্ডন হচ্ছে দক্ষ মেইন স্নাইপারিস্ট। তার গ্রুপে আরও 3 জন রয়েছে, এরা হচ্ছে সানা, এরা হচ্ছে রিস এবং সর্বশেষ স্মিথ। ব্রান্ডনের টিমের সবাই দূর থেকে রিফিউজিদের উপরে নজর রাখছিল। এই সময় ড্রাগ মাফিয়াদের 2টো ট্রাক চলে আসে রিফিউজিদের কাছে। মাফিয়াদের প্রত্যেকের কাছে ছিল AK-47 গান। এবার ব্রান্ডন তার টিমের সবাইকে বলে, তোমরা যার মতো মাফিয়াদের দিকে স্নাইপার দিয়ে এইম করো, আর শোনো, ভুল করে যেন কারো শুট মিস না হয়, কারণ একবার মিস হলে এদের সাথে সাথে রিফিউজিরও বিপদে পড়ে যাবে। অতএব ব্রান্ডনরা প্রত্যেকটা মাফিয়াকে টার্গেট বানিয়ে শুট করে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত রিসের মিসফায়ার হয়। এতে করে মাফিয়ারা অ্যালার্ট হয়ে তাদেরকে লক্ষ্য করে দেদারসে গুলি চালাতে শুরু করে। ব্রান্ডনরা উপরে থেকে মাফিয়াদেরকে শুট করতে থাকে। অ্যাকচুয়ালি সেখানে অনেকগুলো রিফিউজি থাকার জন্য এরা ঠিকভাবে গুলি করতে পারছিল না। অপর দিক থেকে মাফিয়ারা ঠিকই ব্রান্ডনদের দিকে লাগাতার গুলি বর্ষণ করে যাচ্ছে। পরপর গুলি করার জন্য একটা গুলি এসে স্মিথের মাথা উড়ে যায়। এখন বেশ কিছু মাফিয়া পাহাড়ের পাশ দিয়ে দৌড়ে এদের কাছে আসতে যাচ্ছিল, তবে তার আগেই ব্রান্ডন তাদেরকে শুট করে ওখানে মেরে ফেলে। মাফিয়াদেরকে অসহায়ভাবে মরতে দেখে অন্য মাফিয়ারা ওখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। ব্রান্ডন পিছনে থেকে স্নাইপার দিয়ে তাদেরকে মারার চেষ্টা করে, কিন্তু রেঞ্জ বেশি হওয়ার জন্য ব্যর্থ হয়। এবার রিস স্মিথের বুকে চাপ দিয়ে চেক করছিল যে সে এখনো জীবিত আছে কিনা। এই সময় পাহাড়ের পিছন দিক থেকে একজন মাফিয়া এসে যেই না AK-47 গান দিয়ে রিসের মাথা উড়িয়ে দিতে যাবে, ঠিক তার আগেই ব্রান্ডন মাফিয়াটাকে শুট করে ওখানে মেরে ফেলে। এরপর ব্রান্ডনরা ব্যর্থ হয়ে তুর্কির মার্সিন শহরে চলে যায়, যেখানে তাদের সাথে মেজর শপে দেখা হয়। মেজর সব জানায়, তোমাদেরকে সামান্য একটা কাজে পাঠালাম আর তোমরা সেটাই করতে পারলে না, তোমাদেরকে দিয়ে তো হাল চাষও হবে না। ব্রান্ডন বলে, স্যার, আমাদের ব্যর্থ হওয়ার জন্য দায়ী রিস, কারণ সে প্রথমেই মিসফায়ার করে মাফিয়াদেরকে অ্যালার্ট করে দিয়েছিল। এরপরে আমরা তাদের সাথে পেরে উঠিনি, আর তাছাড়া ওই একটা ভুলের জন্য আমরা স্মিথকে হারিয়েছি।
স্যার আমি এখন থেকে চাকরিটা বাদ দিলাম, আমি আর এই চাকরি করব না। মেজর সব জানায় কেন চাকরি করবে না, এখানে কি সমস্যা? ব্র্যান্ডন বলে, স্যার আপনি আমাদেরকে একটা কাজে পাঠিয়েছিলেন, আমরা সেটা করতে পারিনি, উল্টো মাফিয়াকে ধরতে গিয়ে আমাদের একজন স্নাইপার মারা গিয়েছে। মেজর সব বলে, সমস্যা নেই, মারা যাওয়াটাই স্বাভাবিক, নেক্সট টাইম আমরা সেই মাফিয়াকে ধরবো। আর তাছাড়া এই কাজটা তো এতটাও সহজ ছিল না। ব্র্যান্ডন জানায় এই কাজটা আমার জন্য খুবই সহজ, 500-এর 5 জন ফিনিশ, কিন্তু আমি আমার টিম মেম্বারদের জন্য ঠিকমতো এই কাজগুলো করতে পারছি না, কাজেই এখন থেকে আমি আর চাকরি করছি না, এটা বলে সে ওখান থেকে চলে যায়। এই ঘটনায় মেজর সব তার উপরে প্রচণ্ড ক্ষেপে যায় এবং এটাও বলে যে তুমি খুব পস্তাবে আর আমি তোমাকে দেখে নিব। রাতেবেলা ব্র্যান্ডন তার বাবার ছবিটা দেখে ভাবতে থাকে সে কি এখনও জীবিত আছে নাকি মারা গিয়েছে, আর সে যদি জীবিত থাকে তাহলে সামনে আসছে না কেন। সে সব জিনিস ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরদিন গ্রিসের স্যান্টোরিনি আইল্যান্ড শহরে কর্নেল এবং মেজর সবকে দেখানো হয় যারা সিমসনের বিষয় নিয়ে কথা বলছিল। কর্নেল জানায় 2 দিন আগে সিমসনকে শুট করে মারা হয়েছে, শুধু সিমসন মারা গেলে ঠিক ছিল, এর সাথে হস্কিন্স এবং কারওয়েলকেও মারা হয়েছে। তারা প্রত্যেকে ভিন্ন ভিন্ন দেশে অবস্থান করছিল, তাদেরকে 1500 মিটার দূর থেকে হাই ক্যালিবের বুলেট দিয়ে মারা হয়েছে। মেজর সব বলে এটা তো কোনো দক্ষ মানুষের কাছে এবং এই সব কিছু প্ল্যানিং মাফিক পরিচালিত হয়েছে। কর্নেল বলে, হ্যাঁ একদম সঠিক, এই বুলেটগুলো বাসায় তৈরি করে স্পিন ড্রিফটের মাধ্যমে পরিচালনা করা হয়েছে, অর্থাৎ ফোনের মাধ্যমে কন্ট্রোল করে শ্যুট করা হয়েছে। এবার মেজর সব বলে, তোমার কি মনে হয় আমি এই কাজগুলো করেছি? যদি এমনটা ভেবে থাকো তাহলে একদমই ভুল করছো। মানলাম আমি একজন দক্ষ শুটার, তবে আমি তাদেরকে হত্যার মতো জঘন্য কাজ করিনি। কর্নেল বলে, আমি জানি তুমি কাজটা করনি, তবে চিন্তার বিষয় হচ্ছে আমাদের 5 জন অফিসারের মধ্যে 3 জন মারা গিয়েছে আর বাদ রয়েছে 2 জন। বলে রাখা ভালো যে 5 জন অফিসার একত্রে আফগানিস্তানের সেই মিশনে গিয়েছিল। মেজর সব জানায় এখন শুধু আমরা একটা কাজই করতে পারি, আর সেটা হচ্ছে স্টিভেনকে খুঁজে বের করে মেরে ফেলা, আর এই কাজটা করতে না পারলে আপনিও মারা পড়বেন। কর্নেল বলে, ঠিক আছে, তাহলে তোমার টিমকে পাঠিয়ে দাও স্টিভেনকে খোঁজার জন্য। অন্যদিকে একটা বারের মধ্যে রিস মেয়ে নিয়ে ফুর্তি করছিল আর তার পাশে ছিল সানা এবং ব্র্যান্ডন। সানা ব্র্যান্ডনকে বলে, শুনলাম তুমি নাকি এখান থেকে চলে যাচ্ছ। ব্র্যান্ডন বলে, হ্যাঁ চলে যাচ্ছি, কারণ আমি আমার নিজের মতো ধারাবাহিকভাবে কাজ করতে চাই। আচ্ছা তুমি কি জানো আমি কেন স্ন্যাপাইজড হলাম? সানা বলে, না তো, বলো দেখি কি জন্য স্ন্যাপাইজড হলে। ব্র্যান্ডন জানায় রিপাবলিক অফ কঙ্গোতে একজন স্নাইপার আমার পুরো টিমকে মেরে ফেলে, এমনকি সে আমাকে গুলি করেছিল, কিন্তু ভাগ্য ভালো থাকার জন্য আমি বেঁচে গিয়েছিলাম। আমি মূলত সেই স্নাইপারকে মারার জন্য স্ন্যাপাইজড হয়েছি। এ সময় পাশে থেকে রিস জানায়, ব্র্যান্ডন তোমার জন্য বুলেট ফেস আমাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি বুলেট ফেস বলতে মেজর সবকে বোঝানো হচ্ছে, কারণ মেজর সব খুবই অ্যারোগেন্ট টাইপের, তার জন্য তাকে বুলেট ফেস নাম দেওয়া হয়েছে। ব্র্যান্ডন বলে, আমাকে দোষ দিয়ে লাভ নেই, বরং আমি তোমার উপকারী করেছি, উল্টো আমাকে তোমার ধন্যবাদ দেওয়া উচিত। ব্র্যান্ডনের কথা শুনে রিস প্রচণ্ড খেপে গিয়ে তার সাথে ফাইটে জড়িয়ে পড়ে, কিন্তু ব্র্যান্ডন যেহেতু অনেক শক্তিশালী ছিল তার জন্য সে খুব সহজেই রিসকে হারিয়ে দেয় এবং তাকে শান্ত হতে বলে, কারণ সে শান্ত না হলে আর পেটা খাবে। রাতেবেলা সানা ব্র্যান্ডনকে জানায় সে এখানে কেন এসেছে। অ্যাকচুয়ালি সে লেবানন শহরে তার বাবা মার সঙ্গে বসবাস করত। তার বাবা ছিল লেবাননের মেয়র। একদিন সানা স্কুল থেকে বাসায় ফিরে দেখতে পায় তার বাবাকে হত্যা করা হয়েছে, অ্যান্ড ওই ঘটনার পরদিন থেকে তারা শিকাগো শহরে চলে আসে, আর বর্তমানে সে ইউএসের একজন স্নাইপার হিসেবে কাজ করছে। এ হচ্ছে তার ছোট্ট জীবনী। সানার জীবনী শুনে ব্র্যান্ডন শোক প্রকাশ করে, কারণ সে জানতো না যে তার বাবাকে হত্যা করা হয়েছে। এবার পরদিন সকালে বুলেট ফেস অর্থাৎ মেজর সব ব্র্যান্ডনকে বাইরে ডেকে নিয়ে বলে, শোনো, একজন ইউএস স্নাইপার বেশ কিছু মিলিটারি অফিসারকে মেরে ফেলেছে, তার মধ্যে একজন হচ্ছে তোমার বাবা থমাস ব্যাকেট। বাবার কথা শুনে ব্র্যান্ডন খুবই কষ্ট পায়। ব্র্যান্ডন বলে, কে মেরেছে আর কেন মারলো? মেজর সব জানায়, এটাই মূলত তোমাকে খুঁজে বের করতে হবে। অ্যাকচুয়ালি আমি আমার টিম নিয়ে সেই স্নাইপারকে খুঁজতে যাচ্ছি, কিন্তু তোমাকে নিতে পারবো না, কারণ কর্নেল নিষেধ করেছে। তবে তুমি তো সকল নিয়ম জানো কিভাবে লুকিয়ে থাকতে হয়, অর্থাৎ এখন ব্র্যান্ডন লুকিয়ে লুকিয়ে সেই স্নাইপারকে খুঁজে বের করবে। এবার ব্র্যান্ডন মেজর সবের কথায় সম্মতি জানায়, মানে সেই কাজটা করতে আগ্রহী এবং সেই কাজটা করবে। অতএব সে তার সকল জিনিস প্রস্তুত করে স্নাইপারকে ধরার জন্য বেরিয়ে পড়ে। এদিকে অফিসিয়ালভাবে মেজর সব, সানা, রিসও সেই স্নাইপারকে ধরার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এখন তুর্কির মার্সিন বর্ডারের কাছে ব্র্যান্ডন একজন লোকের সাথে দেখা করে জাহাজ ভাড়া নেয়। এরপর সে জাহাজে করে ওখান থেকে বেরিয়ে পড়ে। ভোর রাতে ব্র্যান্ডন একটা ভীষণ দেখতে পায়, যেখানে সে লক্ষ্য করে তার টিম মেম্বারদের সেই স্নাইপারটা কত নৃশংসভাবে হত্যা করেছিল। সে শুধু চেয়েছে সবকিছু দেখছিল, তখন তার করার মতো কিছুই ছিল না। এইসব ভয়ানক ভীষণ দেখে তার ঘুম ভেঙে যায়। অ্যাকচুয়ালি এটা ফার্স্ট পার্টের কাহিনী, যারা ফার্স্ট পার্ট দেখেনি তাদের জন্য কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা ওখান থেকে দেখে নেবেন, কারণ সেকেন্ড পার্ট বোঝার জন্য ফার্স্ট পার্ট অনেক গুরুত্বপূর্ণ। এরপর ব্র্যান্ডনদের জাহাজ সিরিয়ার আল বাইদা পোর্টে চলে আসে। ব্র্যান্ডন জাহাজের মালিকের ধন্যবাদ জানিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সিরিয়ার INL এনক্যাম্পমেন্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল ন্যারকোটিক্স ল এনফোর্সমেন্ট ক্যাম্পে বিডওয়ালকে দেখানো হয়, যাকে বাঁচানোর জন্য মেজর সবের টিম এসেছে। ব্যাপারটা হচ্ছে যে সেই 5 জন অফিসারের মধ্যে বিডওয়ালও একজন। কাজেই মেজর সব চায় না যে স্টিফেনের হাতে বিডওয়াল মারা যাক, যার জন্য তারা বিডওয়ালকে প্রোটেক্ট করার জন্য এখানে হাজির।
এবার ভিডিও সবাইকে জানায় আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে আল-বায়দা শহরে কার্টেলটা অর্থাৎ মাফিয়ারা কোকেন আর হিরোইন পাচার করবে। এই কোকেনগুলো ইরান ইরাক হয়ে তুর্কিতে প্রবেশ করে, এরপর তুর্কি থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমেরিকাতে পাচার করা হয়। কাজে আমাদের কাজ হচ্ছে ড্রাগ মাফিয়াদের হত্যা করে সেগুলো উদ্ধার করা। আর শোনো, সবাই সাবধান, এই কাজ করতে গিয়ে যেন কোনো প্রকার ভুল না হয়, কারণ কার্টেলদের কাছে অনেক ভয়ানক অস্ত্র থাকে। তারা যদি একবার আমাদের উপস্থিতি বুঝতে পারে তাহলে আমরা নির্ঘাত মারা পড়ব। কাজেই সবাই অ্যালার্ট থেকো। এরপর সবাই যার যার মতো আল-বায়দা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখন 800 মিটার দূর থেকে সানার মেজর সব স্নাইপার তাক করে ধরে রয়েছে। তারা চারদিকে খুঁজছিল কোথায় লুকিয়ে রয়েছে সেই কার্টেলরা। এখন সেই আল-বায়দা শহরে আবার ব্রান্ডনও চলে আসে। সে কোনো একভাবে জানতে পেরেছে যে একটু পরে এখানে একটা ড্রাগ ডিলিং হবে, যার জন্য সে একটা বিল্ডিংয়ে উঠে তার স্নাইপার নিয়ে প্রস্তুত। এদিকে মেজর সব সানাকে জানায় তারা মূলত ড্রাগ মাফিয়া না, স্টিফেনকে খুঁজে বেড়াচ্ছে, আর তাদের মেইন কাজই হচ্ছে স্টিফেনকে খুঁজে বের করা। এই সময় কর্নেল মেজর সবকে ফোন করে জানায় তুমি কি জানো ব্রান্ডন কোথায় আছে এখন? মেজর সব জানায় সে বেসের মধ্যে আছে, হয়তো আমি তো তাকে সেখানে রেখে এসেছিলাম। কর্নেল জানায় সে বেসের মধ্যে নেই, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মেজর সব বলে স্যার এটা কোনো ব্যাপার না, আমি দেখছি সে কোথায় আছে। এখন তারা সবাই যার যার মতো স্নাইপার নিয়ে প্রস্তুত, আর তাদের অন্য টিম AK-47 নিয়ে বিল্ডিংয়ে লুকিয়ে রয়েছে। এবার একটু পরে সেখানে মাফিয়াদের টিম 2টা গাড়ি নিয়ে চলে আসে। বিল্ডিংয়ের উপরে থেকে এরা সবাই অস্ত্র নিয়ে প্রস্তুত। এরা যখনই সুযোগ পাবে তখনই মাফিয়াদের উড়িয়ে দিবে। এখন মাফিয়ারা গাড়ি থেকে বেরিয়ে জেনা ডিল করতে যাবে, ঠিক তখনই তারা একটা রেডিওর আওয়াজ শুনতে পায়। রেডিওর আওয়াজ শোনা মাত্রই তারা বুঝে যায় যে ইউএস আর্মি তাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। এবার মাফিয়াগুলো রেডিওর আওয়াজকে লক্ষ্য করে বিল্ডিংয়ে গুলি করতে শুরু করে। বিল্ডিংয়ের উপরে থেকে আর্মিরও কাভার নিয়ে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছিল। এই গোলাগুলি এক পর্যায়ে ইউএসের একটা টিম নিচে এসে এক এক করে মাফিয়াদেরকে মারতে শুরু করে। অন্যদিক থেকে সানা স্নাইপার দিয়ে জুম করে একজন শত্রুকে দেখতে পায় যে তাদের মতোই স্নাইপার। সে অচেনা স্নাইপারটি আবার সানার বন্ধুকে শুট করে মেরে ফেলে। পাশে থেকে মেজর সব একটা বুলেট দিয়ে 2টা শত্রুর বুক ঝাঁঝরা করে দেয়। আর এই সিনটা দেখার মতো ছিল। এখন ক্যামেরার সামনে বিল্ডিংয়ে ফোকাস করা হলে আমরা লক্ষ্য করি যে ইনি একজন মহিলা স্নাইপার, যাকে সানাদেরকে মারার জন্য পাঠানো হয়েছে। তবে সে তো জানতো না যে সানা তার চেয়ে বেশি দক্ষ। এবার সানা তার স্নাইপার দিয়ে সেই অচেনা মহিলা স্নাইপারের কাঁধে শুট করে দেয়। গুলি খেয়ে সেই মহিলা স্নাইপার নিয়ে লুকিয়ে পড়ে। এদিকে বিল্ডিং নিচে থেকে মাফিয়াগুলো একের পর এক গুলি করে ইউএস আর্মিদের কোণঠাসা করে ফেলেছে। ইউএস আর্মির সামনে আগাতে পারছে না, আবার পেছাতেও পারছে না। মাফিয়ারা একটা মিসাইল দিয়ে বেশ কিছু ইউএস আর্মিকে মেরে ফেলে। এখন মাফিয়াগুলো আবারও একটা মিসাইল মারতে যাবে, তার আগেই ব্রান্ডন তাকে শুট করে মেরে ফেলে। তাকে মারার ফলে সেই মিসাইলটা আবার তাদের গাড়ি দিকেই ব্লাস্ট করে। এই ঘটনায় সকল মাফিয়া ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার রাতের বেলা মেজর সপরা যখন কথা বলছিল তখনই আচমকা একটা বুলেট এসে বিডলের বুকে লাগে, যার ফলে সে ওখানে মারা যায়। বিডল মারা যাওয়াতে ব্রান্ডন খুবই অবাক হয়, এটা কি করলো? এখন ব্রান্ডন তার স্নাইপার দিয়ে চারদিকে খুঁজছিল যে এই গুলিটা কে চালিয়েছে। এবার ক্যামেরার সামনে ফোকাস করা হলে আমরা লক্ষ্য করেছি 400 মিটার দূর থেকে স্টিফেন স্নাইপার থেকে শুট করে বিডলকে মেরেছে। এখন ব্রান্ডনও তার স্নাইপার দিয়ে খুঁজছিল কে গুলি করলো আর কোথায় সে লুকিয়ে রয়েছে। এইভাবে অনেকক্ষণ খোঁজার পরে সে স্টিফেনকে পেয়ে যায় এবং তাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু সেটা মিসফায়ার হয়। অ্যাকচুয়ালি মিস হওয়ার কারণ হচ্ছে যে অতিরিক্ত বাতাস এবং ভেলোসিটি। এবার তারা দুজনকে লক্ষ্য করে বেশ কিছু শুট করে, তবে সৌভাগ্যবশত ব্রান্ডনের একটা বুলেট এসে স্টিফেনের কাঁধে লাগে। গুলি লাগার জন্য স্টিফেন তখনই তার বন্দুক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে ব্রান্ডনও তো কম যায় না, সেও তাকে ধরার জন্য পিছু করতে শুরু করে। এদিকে ধ্বংসস্তূপের কাছে অর্থাৎ বিল্ডিংয়ের নিচে একজন অচেনা পোশাক পরিহিত আগন্তুক চলে আসে। সানা তাকে বলে কি আপনি, আর আপনার পরিচয় কি? এবার সেই অচেনা লোকটা জানায় তার নাম হচ্ছে থমাস ব্যাকেট, সে একজন ইউএস মেইন সৈন্য। এই সময় পিছনে থেকে মেজর সব বলে আরে তুমি, কি অবস্থা তোমার? শুনেছিলাম তুমি নাকি মারা গিয়েছো, হঠাৎ বেঁচে উঠলে কি করে? থমাস জানায় মারাই গিয়েছিলাম, তবে ভাগ্য আমাকে বাঁচিয়ে দিয়েছে। আচ্ছা আমার ছেলে কোথায়? শুনলাম সে নাকি তোমাদের সাথেই রয়েছে। মেজর জানায় আমরা তাকে বেঁচে রেখে এসেছিলাম, তবে সে আমাদের ফলো করে এখানে এসেছে। তোমার ছেলে বেশ বুদ্ধিমান। আর হঠাৎ তুমি এখানে কি মনে করে? থমাস বলে আমি জানি না যে কে আমাকে গুলি করেছে, তবে আমাকে যে গুলি করেছে তাকে দেখার জন্য এখানে এসেছি। আচ্ছা তুমি কি জানো তার নাম কি? মেজর সব জানায় তার নাম হচ্ছে স্টিফেন। স্টিফেনের নাম শুনে থমাস তাকে খুব সহজে চিনে ফেলে, কারণ তারা এক সময়কার সহকারী ছিল। এখন এরা সবাই স্টিফেনকে খোঁজার জন্য 3 জন 3 দিকে বেরিয়ে পড়ে, কারণ তাদের ধারণা হয়তো আশেপাশে কোথাও স্টিফেন লুকিয়ে রয়েছে। পরদিন সকালবেলা সানা একটা বিল্ডিং কাছে সেই মহিলা স্নাইপারকে দেখতে পায় যে বন্দুক তাক করে ধরে রয়েছে। এখন সানা লুকিয়ে লুকিয়ে বিল্ডিংয়ে উঠে যেই না তাকে মারতে যাবে তখনই দেখে সে ওখানে নেই। এই সময় হঠাৎ করে সেই মহিলা তার দিকে লাগাতার গুলি করতে শুরু করে। তবে আমরা তো আগে থেকে জানি যে সানা এই ফিল্ডে খুবই এক্সপার্ট, তার মতো দক্ষ মেয়ে খুঁজে পাওয়া খুবই মুশকিল। অতএব গোলাগুলির এক পর্যায়ে সানা তাকে শুট করে মেরে ফেলে। অন্যদিকে মেজর সব স্টিফেনকে খুঁজতে খুঁজতে পাহাড়ে চলে আসে। সেই পাহাড়ের এক কর্নার আবার মাফিয়াদের বস অ্যালেক্স লুকিয়েছিল। এখন অ্যালেক্স মেজর সবকে দেখা মাত্রই তাকে লক্ষ্য করে গুলি চালায়।
কিন্তু সৌভাগ্যবশত এই যাত্রায় মেজর শপ সেখান থেকে পালিয়ে পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ে। এবার অ্যালেক্স মেজর শপের কাছ থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে, তবে মেজর শপ নিজের বুদ্ধি খাটিয়ে তাকে খুব সহজে পাকড়াও করে ফেলে। এদিকে ব্রান্ডন ঘুরতে ঘুরতে বিশাল এক পাহাড়ের ভিতরে চলে আসে, যেখানে স্টিভেন বসে রয়েছে। সে স্টিভেনকে দেখা মাত্র বলে ওঠে, তুমি না পালিয়ে এখানে কি করছো? স্টিভেন জানায়, আমার সহকারী এখানে আসবে আমাকে নেওয়ার জন্য। ব্রান্ডন বলে, এই মরুভূমিতে কেউই আসবে না, আর তুমি এখনই আমার দিকে ঘুরে তাকাও। এই সময় স্টিভেন তার কাছ থেকে মোবাইলে চাপ দিলে একটা বুলেট এসে ব্রান্ডনের পাশ কেটে চলে যায়। তখনই ব্রান্ডন আবার পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ে। অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে স্টিভেন ব্রান্ডনকে মারার জন্য এসব উল্টোপাল্টা কথা বলে ব্যস্ত রাখছিল। মূলত সে স্নাইপার দিয়ে ব্রান্ডনকে মারার জন্য এইসব প্ল্যান করেছে আর কি। এখন তাদের দুজনের মধ্যে সেই লেভেলের বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়। তারা দুজন গোলাগুলি করতে করতে একেবারে কাছে চলে আসে, তবে ব্রান্ডন স্টিভেনকে মারার আগেই স্টিভেন তাকে ঘুষি মেরে আহত করে ফেলে। এখন স্টিভেন তার সকল অস্ত্র নিয়ে যাওয়ার সময় তাকে বলে যায়, একটু পর তোমার বাবা থমাস ব্যাকের আসবে, তাকে আমার হাই দিও। ব্রান্ডন বলে, সে তো মারা গিয়েছে, তাহলে সে কীভাবে আসবে? স্টিভেন বলে, আমিও ভেবেছিলাম সে মারা গিয়েছে, তবে বর্তমানে সে এই পাহাড়ের আশেপাশেই রয়েছে। তো প্রিয়, তাকে বলে দিও আমি কর্নেলকে মারার জন্য এসেছি, আর আমি যে কোনো মূল্যে হোক কর্নেলকে মারবো। এবার স্টিভেন ব্রান্ডনকে বাড়ি মেরে অজ্ঞান করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মেজর শপ অ্যালেক্সকে বেঁধে রেখেছে, এমনকি সে তাকে আপ্যায়নের জন্য সিগারেটও খেতে দেয়। কিন্তু অ্যালেক্স জানায়, শোনো মিয়া ভাই, তুমি আর যাই করো আমার গায়ে হাত তুলতে পারবে না। তার কথা শুনে মেজর শপ তাকে ঘুষি মেরে বুঝিয়ে দেয় যে আমি সব পারি, কারণ তুই ডাকাত, তুই চোর, তুই মাফিয়া, তোর সাথে যা ইচ্ছে তাই করবো, এখানে দোষের কি আছে? গাইস, অ্যালেক্সের কথা শুনে বাংলাদেশের বর্তমানে চলমান ডাকাতদের নির্মম পরিস্থিতির কথা মনে পড়লো। বেচারা ডাকাতরা শান্তিমতো ডাকাতিও করতে পারছে না, ধরা পড়লে গান বলা বা ডান্স করতে হয়। এটা কোনো কথা হলো? তারা কি যাওয়ার সময় গান শিখে যায় নাকি? তারাও তো আমাদের মতো স্বাধীনতা চেয়েছিল, কিন্তু আমরা তাদের সাথে এটা কি করছি? আপনারাই বলুন, এগুলো কি ঠিক হচ্ছে? সে যাই হোক, অন্যদিকে ব্রান্ডনের জ্ঞান ফিরে সে তার সামনে থমাস ব্যাকেট অর্থাৎ তার বাবাকে দেখতে পায়। কিন্তু এত বছর পরও তার বাবাকে জীবিত দেখতে পেয়ে তার মনে কোনো আনন্দ নেই। মনে হচ্ছে তার বাবা ফিরে না আসলে ভালো হতো। অ্যাকচুয়ালি গাইস, ব্রান্ডন আর তার বাবার মধ্যকার একটা দারুণ ইতিহাস রয়েছে, আর সেগুলো জানতে চাইলে মুভির অন্য পার্টগুলো এক্সপ্লেন করতে হবে। এখন আপনারা যদি সেগুলো জানতে চান তাহলে কমেন্ট করে জানান, আর না চাইলে থাক, দরকার নেই। সো এবার ব্রান্ডন তার বাবার সাথে হাঁটতে হাঁটতে একটা বিল্ডিংয়ের কাছে চলে আসে, যেখানে তাদের সাথে সানা দেখা হয়। সানা ব্রান্ডনকে জানায়, তোমাকে অসংখ্য ধন্যবাদ দূর থেকে আমাদেরকে সাহায্য করার জন্য। ব্রান্ডন বলে, এটা আমার দায়িত্ব ছিল, তাই পালন করেছি। এবার সানা জানায়, তুমি কি তোমার বাবার সাথে কথা বলেছো? তোমার উচিত তার সাথে কথা বলা। ব্রান্ডন জানায়, আমি পারবো না, আর তার সাথে কথা বলার কোনো প্রয়োজনও নেই। তবে সানা তাকে জোরাজুরি করাতে সে তার বাবার কাছে যায় কথা বলার জন্য। থমাস ছেলে মনোভাব বুঝতে পেরে তাকে জানায়, শোনো বাবা, আমার লাইফে কি হয়েছে, কিভাবে এখানে আসলাম, এগুলো স্কিপ করে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলি। ব্রান্ডন জানায়, ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট মিশনের বিষয়ে কথা বলা যাক। এই সময় সেখানে আবার মেজর শপও হাজির হয়ে তাদেরকে জানায়, স্টিভেন মূলত একাই কাজ করে, অর্থাৎ এই সবগুলো খুন সে একাই করেছে। এবার ব্রান্ডন তাদেরকে জানায়, স্টিভেন মূলত আমার বাবা আর কর্নেলকে মারার জন্য এখানে এসেছে। থমাস জানায়, চাপ নিও না, এটা হচ্ছে একটা ট্র্যাপ। সে মূলত কর্নেলকে মারতে চায়, আমাকে না, আর আমরা যে কোনো মূল্যে হোক কর্নেলকে বাঁচাবো। সো তারা বাসায় গিয়ে নিজেদের সকল অস্ত্র প্রস্তুত করে গ্রিসের স্যান্টোরিনা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অ্যাকচুয়ালি কর্নেল গ্রিসে বসবাস করে। এবার জাহাজ দিয়ে যাওয়ার সময় থমাস ব্রান্ডনকে নিজের মাস্টার স্নাইপারটা দেয়, এবং এর সাথে এটাও বলে যে সে যেন এক শটে স্টিভেনকে মেরে ফেলে। বাবার মাস্টার স্নাইপার পেয়ে ব্রান্ডন হেব্বি খুশি, যেটা বলে বোঝানো যাবে না। ব্রান্ডন মনে মনে প্ল্যান করে সে যে করে হোক স্টিভেনকে খুঁজে বের করে হলো মারবে। এখন তারা গ্রিসের স্যান্টোরিনা পোর্ট থেকে থমাস বাদ দিয়ে বাকি সবাই প্ল্যান মাফিক যার যার পজিশনে চলে যায়, অর্থাৎ তারা স্নাইপার দিয়ে চারিদিক থেকে কর্নেলকে প্রোটেকশন দিচ্ছিল। এদিকে থমাস কর্নেলের সাথে সাক্ষাৎ করার জন্য যায়। থমাসকে দেখে কর্নেলের বিশ্বাসই হচ্ছিল না যে সে এখনও জীবিত আছে। এরপর তারা দুজন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে, অ্যান্ড এই বিষয়গুলো আমাদের না জানলেও চলবে। তবে মেইন বিষয় হচ্ছে স্টিভেন কর্নেলকে মারার জন্য মরিয়া হয়ে উঠেছে। সে যে কোনো মূল্যে হোক কর্নেলকে মারতে চায়, আর এই কথাটা বলার জন্য থমাস এখানে এসেছে। এখন তাদের কথা বলার এক মুহূর্তে একটা গুলি এসে কর্নেলের পিঠে লাগে। ওই গুলিটা অন্য কেউ না, স্টিফেনই চালিয়েছে। এবার পাশে থেকে ব্রান্ডনদের টিম স্নাইপার দিয়ে চারিদিকে মরিয়া খুঁজছিল স্টিফেন কোথায় লুকিয়ে রয়েছে, কিন্তু ব্রান্ডনরা অনেক খোঁজাখুঁজি করেও তার দেখা পাচ্ছিল না। অপরদিকে স্টিফেন একা করে কর্নেলের গার্ডদেরকে নির্মমভাবে শ্যুট করে মেরে ফেলে। আসলে গার্ডগুলো যে প্রতিবাদ করবে তারও কোনো উপায় নেই, কারণ তারা তো জানে না যে কই থেকে গুলি করা হচ্ছে। এদিকে মেজর শপ অনেক সার্চ করে স্টিফেনকে খুঁজে বের করে ফেলে, কিন্তু সমস্যা হলো তাদের মধ্যকার দূরত্ব অনেক বেশি ছিল, যার জন্য সে তার দিকে শ্যুট করলেও সেটা মিস হয়ে যায়। ততক্ষণে আবার স্টিফেনটা বুঝতে পারে যে ব্রান্ডনরা তাকে দেখে ফেলেছে, এবার আর বাঁচার উপায় নেই। সে তখনই নিজের স্নাইপার নিয়ে পালাতে শুরু করে। তার পিছু পিছু আবার ব্রান্ডনরা সবাই তাকে ধরার জন্য বেরিয়ে পড়ে। রিচ যেহেতু সবার আগে ছিল, তার জন্য সে স্টিফেনকে খুঁজতে খুঁজতে একটা পাহাড় রোডে এসে তাকে হারিয়ে ফেলে। তবে সে খুব ভালো করে জানে যে স্টিফেন এখানেই কোথাও লুকিয়ে রয়েছে। রিচ দ্রুত বুকে স্নাইপার নিয়ে খুব ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
তখনই পেছন থেকে স্টিফেন তার মাথায় বন্দুক তাক করে ধরে। এই সময় সেখানে আবার ব্রান্ডনও চলে আসে। ব্রান্ডন স্টিফেনকে বলে, প্লিজ রিসকে ছেড়ে দাও, ওকে মেরো না। কিন্তু স্টিফেন তো আর তার কথা শুনবে না, যার জন্য সে রিসের মাথায় হেডশট দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাকে ধরার জন্য ব্রান্ডনের পিছু করে। এখন তারা দুজন পাহাড়ের দুপাশ থেকে একে অপরের দিকে গুলি ছুড়ছিল। কিন্তু অবাক করার বিষয় হলো স্টিফেন আগে থেকে তার মোবাইল চালিত স্নাইপার সেট আপ করে রেখেছে। তো সে তার মোবাইল দিয়ে বেশ কয়েকবার ব্রান্ডনের উপরে শ্যুট করে, কিন্তু রেঞ্জ বেশি হওয়ার জন্য প্রতিবারই মিস হয়ে যায়। এখন তাদের কাছে থাকা দুজনের স্নাইপারের বুলেটই শেষ হয়ে যায়। এখন তারা দুজন শটগান নিয়ে একে অপরের সাথে ফাইটে জড়িয়ে পড়ে। তবে প্রতিবারের মতো এবারও স্টিফেন ব্রান্ডনকে মেরে তার দিকে বন্দুক তাক করে ধরে। ব্রান্ডন ভেবেই নিয়েছে এবার সে মারা যাবে। স্টিফেন তাকে শেষ বিদায় জানিয়ে যেই না শ্যুট করতে যাবে, ঠিক তার আগে একটা গুলি এসে তার হাত ছিঁড়ে যায়। অ্যান্ড এর 10 সেকেন্ড পর আরেকটা গুলি এসে তার মাথা উড়িয়ে দেয়। অ্যাকচুয়ালি এই গুলিটা অন্য কেউ না, থমাস ব্যাকেট চালিয়েছে। এখন ব্রান্ডন তার বাবাকে বলে, তুমি 2টা শ্যুট করে একজন মানুষকে মারলে, তোমার চেয়ে তো আমি বেশি দক্ষ। থমাস জানায়, শোনো, এটা হচ্ছে ইনটেন্ডেড, অর্থাৎ ইচ্ছে করে। প্রথম গুলি করে তাকে জানালাম যে সে মরতে চলেছে, আর পরে গুলিটা করে তার হিসাব ক্লোজ করেছি। সো এরপর তারা সবাই প্রশান্তের একটা নিঃশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। পরদিন কর্নেল ব্রান্ডনকে ফোন করে নতুন মিশনের কথা জানায়। ব্রান্ডন বলে, স্যার আমি অলওয়েজ রেডি, শুধু কখন কোথায় কি করতে হবে সেটা আমাকে ফোন করে জানাবেন। দ্যাটস এনাফ ফর মি। গাইজ, ব্রান্ডন আর তার বাবার দারুণ একটা ইতিহাস রয়েছে। ইভেন কিভাবে ব্রান্ডনের বাবা সেরা স্নাইপার হলো, বা তাদের মধ্যে কি এমন হয়েছিল যার জন্য দুজন একে অপর থেকে আলাদা, এই বিষয়গুলো জানার জন্য আমাদের অন্য পার্ট এক্সপ্লেন করতে হবে। আপনারা যদি চান তাহলে আমরা অন্য পার্ট এক্সপ্লেন করব, আর আপনারা না চাইলে তাহলে থাক, আর করব না, কারণ আমাদের কাজই হচ্ছে আপনাদেরকে আনন্দ দেওয়া। আর হ্যাঁ, ব্রান্ডন কীভাবে স্নাইপারিস্ট হলো বা তার টিমকে ফার্স্ট পার্টে কে মেরেছিল সেটা জানার জন্য স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখে আসুন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।